আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ মহাসচিব। ট্রাম্পের কঠোর সমালোচনায় জাতিসংঘ মহাসচিব। খাদের কিনারায় ইরান ঘুরবে নাকি পতন? আফগানিস্তানে যেভাবে প্রভাব বিস্তার করছে চীনা গণমাধ্যম। গাজার বোর্ড অবপিসে যোগ দিতে পুতিনকে আমন্ত্রণ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক ব্যবস্থাকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্র ক্রমেই ক্ষমতার রাজনীতির পথে এগোচ্ছে। সোমবার ১৯ জানুয়ারি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটনের নীতি নির্ধারণে এখন এমন একটি দৃষ্টিভঙ্গি কাজ করছে যেখানে আন্তর্জাতিক আইন নয়, বরং মার্কিন ক্ষমতা ও প্রভাবকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। গুতেরেস বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বিশ্বাস তৈরি হয়েছে যে বহুপাক্ষিক সমাধান আর কার্যকর নয়। ফলে আন্তর্জাতিক আইনের মানদণ্ড পাশ কাটিয়ে ক্ষমতা প্রয়োগের প্রবণতা বাড়ছে। সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এবং গ্রিনল্যান্ড দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে ইউরোপ জুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটেই এসব মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠার মূল নীতিগুলো এখন হুমকির মুখে পড়ছে, বিশেষ করে সদস্য রাষ্ট্রগুলোর সমতার নীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প অতীতেও জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন। গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি দাবি করেন, জাতিসংঘের কোনো ভূমিকা ছাড়াই তিনি একাধিক যুদ্ধের অবসান ঘটিয়েছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ক্রমেই ক্ষমতার রাজনীতির পথে এগোচ্ছে, যা বহুপাক্ষিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে। বিবিসি রেডিও 4 টুডে অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে গুতেরেস বলেন, ওয়াশিংটনের নীতি নির্ধারণে এখন এমন একটি বিশ্বাস কাজ করছে যে বহুপাক্ষিক সহযোগিতা আর কার্যকর নয়। ফলে আন্তর্জাতিক আইনের মানদণ্ড উপেক্ষা করে মার্কিন শক্তি ও প্রভাব প্রয়োগই প্রধান কৌশল হয়ে উঠছে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, ইরানে বিক্ষোভ ঘিরে হস্তক্ষেপের ইঙ্গিত এবং গ্রিনল্যান্ড দখল নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য হুমকির প্রেক্ষাপটেই এসব মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব। গুতেরেস বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠার মূল নীতিগুলো, বিশেষ করে সদস্য রাষ্ট্রগুলোর সমান অধিকার, এখন গুরুতর হুমকির মুখে। তিনি স্মরণ করিয়ে দেন, ট্রাম্প অতীতেও জাতিসংঘের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন এবং গত সেপ্টেম্বর সাধারণ পরিষদে সংস্থাটির কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলেছিলেন। ট্রাম্পের সমালোচনার জবাবে গুতেরেস স্বীকার করেন, আন্তর্জাতিক আইন মানতে সদস্য রাষ্ট্রগুলোকে বাধ্য করানোর ক্ষেত্রে জাতিসংঘের ক্ষমতা সীমিত। বাস্তব ক্ষমতা এখনও বড় শক্তিগুলোর হাতেই কেন্দ্রীভূত। তিনি প্রশ্ন তোলেন, সেই ক্ষমতা কি টেকসই ও ন্যায়সঙ্গত সমাধানের জন্য ব্যবহৃত হচ্ছে নাকি কেবল স্বল্পমেয়াদী স্বার্থ রক্ষায় সীমাবদ্ধ থাকছে? ইরানে রিয়ালের দরপতন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। টানা ২২ দিন ধরে চলা এই আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। সরকারি সূত্রের দাবি, বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৫,০০০ মানুষ নিহত হয়েছেন। তবে কানাডাভিত্তিক সংবাদমাধ্যম ন্যাশনাল পোস্ট নিহতের সংখ্যা ১৬,০০০-এর বেশি বলে উল্লেখ করেছে। বিক্ষোভ দমনে নির্বিচারে গুলি, ইন্টারনেট বন্ধ এবং গণগ্রেপ্তারের অভিযোগ উঠেছে। এই হত্যাকাণ্ডের জন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। এর পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নেতৃত্ব পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। ন্যাশনাল পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে, কঠোর দমনপীড়নের ফলে বিক্ষোভের তীব্রতা কিছুটা কমলেও জনগণের ক্ষোভ পুরোপুরি প্রশমিত হয়নি। বিশ্লেষকদের মতে, নিরাপত্তা বাহিনীতে ভাঙন বা দীর্ঘস্থায়ী ধর্মঘট না হলে আন্দোলন টিকে থাকা কঠিন, তবে ব্যাপক প্রাণহানি শাসক গোষ্ঠীর জন্য বড় ধাক্কা হয়ে থাকবে। গত বছরের ২৮শে ডিসেম্বর তেহরানে ব্যবসায়ীদের মাধ্যমে বিক্ষোভ শুরু হয়। পরে এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ যোগ দিলে আন্দোলন দ্রুত সরকার বিরোধী রূপ নেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রকাশ্যে আন্দোলনের প্রতি সমর্থন জানায়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সহায়তা না করায় ট্রাম্পের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। বিশ্লেষকদের মতেই সংকটের গভীর সমাধান না হলে ইরানে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা আরও বাড়তে পারে। আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহার ও ২০২১ সালের আগস্টে তালেবানদের ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানের গণমাধ্যম খাত প্রায় ভেঙে পড়েছে। অর্থনৈতিক সংকট, কঠোর নিয়ন্ত্রণ
ও সেন্সরশিপের কারণে শত শত গণমাধ্যম বন্ধ হয়ে গেছে এবং হাজারো সাংবাদিক কর্মহীন হয়েছেন। এই শূন্যতার সুযোগে আফগানিস্তানে দ্রুত বিস্তৃতি ঘটাচ্ছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। রেডিও ফ্রি ইউরোপ, রেডিও লিবার্টিকে আফগান সাংবাদিকরা জানিয়েছেন, চীনা গণমাধ্যমগুলো এমন কন্টেন্ট প্রচার করছে যা মূলত বেইজিংয়ের ইতিবাচক ভূমিকা ও তালেবান সরকারের সঙ্গে চীনের সম্পর্ককে তুলে ধরে। তবে দারিদ্র্যমান বাধিকার লঙ্ঘন ও সাধারণ মানুষের দুর্দশার মতো বিষয়গুলো এড়িয়ে যাওয়া হচ্ছে। কাবুলে কর্মরত এক সাংবাদিক বলেন, মাঠে ক্ষুধা ও কষ্ট দেখা গেলেও সেসব প্রতিবেদন প্রকাশের অনুমতি নেই। সাংবাদিকদের শুধু ইতিবাচক গল্প তৈরির নির্দেশ দেওয়া হয়। চীনা গণমাধ্যমে কর্মরতদের অন্য গণমাধ্যমের সঙ্গে কথা বলতেও নিষেধ করা হয়েছে। নির্দেশ অমান্য করলে চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। তালেবান ক্ষমতায় আসার আগে চীনা গণমাধ্যমগুলো আফগান সরকারের দুর্নীতি ও অস্থিরতা তুলে ধরত। তবে তালেবান শাসনের পর কন্টেন্টের ধরনে পরিবর্তন এনে আঞ্চলিক রাজনীতি ও নিরাপত্তা ইস্যুতে বিশেষ করে আফগানিস্তান-পাকিস্তান সম্পর্কের দিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া তালেবান নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে যৌথ অনুষ্ঠান, কন্টেন্ট বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতাও বাড়িয়েছে চীনের গণমাধ্যমগুলো। গাজা শাসনের জন্য ঘোষিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে পাকিস্তান, তুরস্ক, মিশর ও জর্ডানের নেতারাও এই আমন্ত্রণ পেয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রেসিডেন্ট পুতিন বোর্ড অব পিসে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন। তিনি বলেন, প্রস্তাবটির সব দিক বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হবে। এদিকে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্তো তোকায়েভের কাছেও একই ধরনের আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র। মার্কিন সূত্রগুলো বলছে, গাজা বিষয়ে এই শান্তি পরিষদে যোগ দিতে আরও কয়েকটি দেশের নেতার কাছেও প্রস্তাব পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ২০২৫ সালের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে যে শান্তি পরিকল্পনায় সম্মতি হয়েছিল তার দ্বিতীয় ধাপে এই বোর্ডের কার্যক্রম শুরু হবে। তবে ট্রাম্প ঘোষিত শান্তি পরিষদকে ইতিবাচকভাবে দেখছে না ইসরায়েল। শনিবার গভীর রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে এক বিবৃতিতে জানায়, বোর্ড অব পিসের অধীন গাজা নির্বাহী বোর্ড গঠনের বিষয়ে ইসরায়েলের সঙ্গে কোনো সমন্বয় করা হয়নি। এ ঘোষণাকে ইসরায়েলের নীতির পরিপন্থী বলেও উল্লেখ করা হয়। এ বিষয়ে আলোচনা করতে রোববার শাসক জোটের অংশীদারদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।